ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস আজ। বিপ্লবী জনতার বাঁধ ভাঙা মহাজোয়ারে ভেঙে পড়ে ফ্যাসিবাদের মসনদ, পালিয়ে যান শেখ হাসিনা। বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। মানিক মিয়া এভিনিউয়ে মানুষের ঢল, যোগ দেবে বিএনপি। বিজয়ের আজকের দিনটি আনন্দের বললেন তারেক রহমান। কমপক্ষে নির্বাচনের একটি তারিখ ঘোষণার দাবি রিজভীর। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতের। ফ্যাসিবাদ শক্তিকে মাথা তুলতে না দেওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের। গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টার। রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ, ঘোষণা হতে পারে নির্বাচনের তারিখ। এবং গাজায় ত্রাণ বিতরণে গুলির প্রমাণ। ইসরায়েলি হামলায় নিহত আরো 94। উপত্যকা সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায় নেতানিয়াহু। দেখছেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার পুরো খবর। ঐতিহাসিক 5 আগস্ট আজ। ছাত্র জনতার মাসব্যাপী রক্তক্ষয়ী অভ্যুত্থানে গেল বছরের এ দিনে ভেঙে পড়ে ফ্যাসিবাদের মসনদ। অবসান ঘটে 15.5 বছরের নির্মম স্বৈরশাসনের। দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বিজয় হয় ছাত্র জনতা। সে সময়ের জুলাই আগস্টে দেশ জুড়ে বুলেটের সামনে দাঁড়িয়ে অকাতরে প্রাণ দেন গণতন্ত্রকামী মানুষ। এম এ আজিম স্মরণ করছেন সে রক্তক্ষয়ী বিজয়ের ইতিহাস। এ যেন যুদ্ধ জয়। শাসন নামের স্বৈর শোষণের শৃঙ্খল ভাঙে 24-এর 5 আগস্ট। শ্রেণী বর্ণ নির্বিশেষে দূর দূরান্ত থেকে ঢাকায় গণভবনমুখী দুঃসাহসী মানুষ। বিজয় উল্লাসে মাতে বাংলাদেশ। নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা যে অসীম সাহস নিয়ে বুলেটের সামনে বুক পেতে তার অধিকার আদায় করতে পারে, তা মুক্তিযুদ্ধের পর আবারও প্রমাণিত হয় 2024-এর 5 আগস্ট। শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য দূর করতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন। সেখানে আসে গুলি আর একের পর এক হামলা। রাজপথে রক্ত ঝরেছে হাজারো ছাত্র জনতার। আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে সরকার 18 সালে আন্দোলনের প্রেক্ষিতে কোটা বাতিল করেছিল। হাইকোর্ট সেই কোটা ফিরিয়ে এনেছে। এই যে রাষ্ট্রের নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে নিজস্ব অন্তর্দ্বন্দ্ব, এটার জন্য যাতে ছাত্ররা, মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হতে চায় না। তৎকালীন হাসিনা সরকার আন্দোলন দমাতে সেনা মোতায়েন ও কারফিউ জারি করে। তবে হাসিনার রক্তচক্ষু বুলেট আর কারফিউ ভেঙে দেশজুড়ে বেরিয়ে পড়ে লাখো কোটি ছাত্র জনতা। আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে। 3 আগস্ট লাখো মানুষের সামনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বৈরাচার পতনের এক দফা বাস্তবায়নে 6 আগস্ট মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন এবং আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব। তবে 4 আগস্ট অসহযোগ কর্মসূচিতে 114 জন প্রাণ হারায়। মার্চ ফর ঢাকা কর্মসূচি এগিয়ে আসে একদিন। ছাত্র জনতাকে হত্যা করেছে। লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল, সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। 5 আগস্ট দেশের আকাশে ওঠে নতুন সূর্য। লাখো লাখো ছাত্র জনতা মার্চ করে ঢাকা অভিমুখে। সেদিন ছাত্র জনতা বেলা 1টা নাগাদ পৌঁছে যায় শেখ হাসিনার বাসভবন গণভবনে। ততক্ষণে পরিস্থিতি আঁচ করতে পেরে আগেভাগেই সামরিক বিমানে ভারতে পালিয়ে যায় হাসিনা। অবসান ঘটে 15.5 বছরের নির্মম স্বৈরশাসনের। 1 মাসের বেশি সময়ের লড়াইয়ে গণ অভ্যুত্থানের 5 আগস্ট ইতিহাসে পরিচিতি পায় 36শে জুলাই হিসেবে। স্বস্তি ফেরে দেশব্যাপী গণতন্ত্রকামী মানুষের। বাংলার মানুষ আবারও নতুন করে স্বপ্ন দেখে গণতন্ত্র ও শোষণ বৈষম্যহীন বাংলাদেশের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। তন্দ্র, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তন্দ্র তারণ্য। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। 5 সদস্যের প্রতিনিধি দলের অন্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালেউদ্দিন আহমদ। 5 আগস্ট গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন হয়ে উঠুক বলে প্রত্যাশা ব্যক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। বলেন, 24-এর এই দিনে রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ। বিজয়ের দিনটি আনন্দের। এবার শহীদদের ঋণ শোধ করার পালা বলেও জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সকালে দেশবাসীকে ভিডিও বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই তিনি শহীদদের স্মরণ করেন। বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের সময় শহীদ হয় হাজারো মানুষ। এবার সে শহীদদের ঋণ শোধ করার পালা। শহীদ পরিবারের কাছে সমগ্র বাংলাদেশ ঋণী। দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। হাসিনা সরকারের হামলা, মামলা ও লুটপাটে দেশের অর্থনীতির অচল অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, হাসিনা দেশে প্রতিষ্ঠা করেছিল ব্যক্তিতন্ত্র। দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অন্যায়, অনিয়ম, অনাচার, দুরাচার, লুটপাট দৈনন্দিন চিত্র হয়ে উঠেছিল। দেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল ব্যক্তিতন্ত্র। এত কিছুর পরেও পলাতক ফ্যাসিস্ট ও তার দোসরদের মধ্যে কোনো অনুশোচনা নেই উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্নমত যাতে ফ্যাসিবাদের পুনর্জন্ম না দেয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যার যার দলীয় আদর্শ এবং লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্যুভিত্তিক ভিন্নমত থাকবে। এটি বিরোধ নয়, বরং ভিন্ন মত। এটি গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্নমত কিংবা বিরোধের মাত্রা যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসনের কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে প্রতিটি রাজনৈতিক দল এবং গণতান্ত্রিকামী জনগণের প্রতি সতর্ক থাকার জন্য বিনীত আহ্বান জানাই। মায়ের চোখে বাংলাদেশ যেমন তেমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আজ এবং আগামীর প্রতিটি 5 আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। কোনটি বর্জন করবেন? মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টারা 111-এর পদধ্বনি শোনা যাচ্ছে এমন মন্তব্য করেছেন, তাদের বক্তব্যের কড়া সমালোচনা করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এ ধরনের বক্তব্য জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে কোনো হীন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে কমপক্ষে নির্বাচনের একটি নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান। বলেন, গণতন্ত্রের চর্চা যদি নানাভাবে ব্যাহত হয় তবে অগণতান্ত্রিক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠবে। এছাড়া তিনি জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির কর্মসূচির সার সংক্ষেপও তুলে ধরেন। ফ্যাসিবাদ নানা দিক থেকে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। সংস্কার এবং নির্বাচন যাতে একটা যৌক্তিক সময়ের মধ্যে হতে পারে, আমরা সে কথাই বারবার বলে এসেছি। আমরা আশা করব তিনি সেটির প্রতি তিনি শ্রদ্ধা দেখাবেন এবং সেটার প্রতিফলন আজকে তার বক্তব্যের মধ্যে আসবে। জুলাই গণ অভ্যুত্থান দিবসে সকাল থেকে মিছিল সমাবেশ করছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এ সময় জুলাই সনদে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না হলে দলটি তা প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বুলবুল। সংস্কার না করে তড়িঘড়ি নির্বাচনের দিকে গেলে মানুষ আবারও ফুঁসে উঠবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
হাসান আল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন এনআই নাহিদ। জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীতে সমাবেশ ও গণমিছিল করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। মঙ্গলবার সকাল 11টায় সমাবেশ শুরুর আগেই বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা। শেখ হাসিনার পতন হলেও 1 বছরে দেশে এখনো চাঁদাবাজি দুর্নীতি নির্মূল হয়নি বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। এই সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি না করলে অভ্যুত্থান পূর্ণতা পাবে না বলেও দাবি করেন তারা। কথা বলার স্বাধীনতা, বছরের স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা সব স্বাধীন ফিরে পেল। আমরা রাস্তায় চলতে যেও দেখতাম যে শেখ হাসিনা লোক দোসররা আমাদের কাছে চাঁদা চাইতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা 100% চাঁদা মুক্ত হই নাই। আর একটা দল আমাদের উপরে চাপাইতে আসতেছে, কিন্তু আমরা চাই যে ওই দলটাও যাতে আমাদের উপরে অত্যাচার, স্বৈরাচার কোনো কিছু করতে না পারুক। সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না হলে জামায়াত তা প্রত্যাখ্যান করবে। সেই সঙ্গে তড়িঘড়ি করে সংস্কার না করে নির্বাচনের দিকে এগুলে মানুষ আবারও ফুঁসে উঠবে বলে হুঁশিয়ারি করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বুলবুল। সংস্কার, বিচার, জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পরিবর্তে নির্বাচন এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, কোনো চাপে জুলাই ঘোষণাপত্রে কাটছাট হলে দেশের চিত্র বদলে যাবে। আগামী নির্বাচন যখনই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে টাইমলাইন দিয়েছেন, আমরা আমাদের প্রিয় আমিরে জামাত বলেছেন কোনো অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনে অংশ নেব, প্রোভাইডেড সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির রেজাউল করিম। স্বৈরাচার পতনের পরও যারা চাঁদাবাজি, টেন্ডারবাজিতে লিপ্ত তাদের উৎখাতের হুঁশিয়ারি দেন তিনি। জুলাই গণঅভ্যুত্থান দিবসের সমাবেশে তিনি ভবিষ্যৎ স্বৈরাচার ঠেকাতে পিআর পদ্ধতিতে নির্বাচনের জোর দাবি জানান। আরও জানাচ্ছেন সহকর্মী ফজলাদিত্য। জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে রাজধানী ও সারা দেশে শহীদদের স্মরণে চলছে আলোচনা সভা, দোয়া মাহফিল ও নানা কর্মসূচি। তারই ধারাবাহিকতায় রাজধানী বাইতুল মোকাররমে গণসমাবেশ করেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার সকালে রাজধানী সহ সারা দেশ থেকে আসা ইসলামিক আন্দোলনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকে বাইতুল মোকাররমের উত্তর গেটে। পরে সমাবেশে নেতাকর্মীরা তুলে ধরেন তাদের 16 বছরের বিভীষিকাময় অভিজ্ঞতা। এ সময় দেশে চলমান সংস্কারের সমালোচনার পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচনের জোর দাবি জানান তারা। আওয়ামী লীগ ছিল একটা গজবের নাম, আওয়ামী লীগ ছিল একটা ধ্বংসের নাম, আওয়ামী লীগ ছিল একটা অভিশাপের নাম, আওয়ামী লীগ ছিল 28 লক্ষ কোটি টাকা পাচারের নাম। যে দেশটা চাঁদাবাজি থাকবে না, খুন খারাপি থাকবে না, মাদক থাকবে না, দুর্নীতি থাকবে না, দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হবে না, এমন একটা বাংলাদেশ আমরা বলতে চাই। 53 বছরের যেই শাসন ব্যবস্থা বারবার ব্যর্থ হয়েছে, এই শাসন ব্যবস্থা দিয়ে এই দেশের মানুষের মুক্তি আসবে না। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশ থেকে স্বৈরাচার পতন হয়েছে, তবে বন্ধ হয়নি চাঁদাবাজি, টেন্ডারবাজি। তাদেরকে দেশ থেকে উৎখাত করার হুঁশিয়ারও দেন তিনি। আজকে দেশকে শান্তি করার জন্য যারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, টেন্ডারবাজিতে লিপ্ত হয়েছে, জায়গা দখলে লিপ্ত হয়েছে, ওদেরকে আমরা দীক্ষা জানাই, ঘৃণা জানাই। বাংলার জমিন থেকে এই চাঁদাবাজদেরকে উৎখাত করতে হবে। এ সময় দেশে নতুন স্বৈরাচারের উদ্ভব ঠেকাতে পিআর পদ্ধতিতে নির্বাচনের যৌক্তিকতাও তুলে ধরেন তিনি। এইভাবে আমাদের সজাগ থাকতে হবে। আমরা সবাই একাকার হয়ে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি করে আমরা এই দেশকে সুন্দর করব। সমাবেশ পরবর্তী এক বিশাল গণমিছিল বের হয়ে পুরানা পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে
আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া এক বক্তব্যে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। অভিযোগ করেন, আহতদের চিকিৎসা না দেওয়ার জন্য হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়। তিনি বলেন, বিগত 16 বছরে মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল। জুলাই আগস্ট আন্দোলনে নিহত আহতদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, শহীদ পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা করা হয়েছে। সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক এবং রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং চিকিৎসা ব্যয় বাবদ এ পর্যন্ত 97,50,00,000 টাকা ব্যয় হয়েছে। জেলা উপজেলা পর্যায়ে সকল সরকারি হাসপাতাল বা ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্র, মেডিকেল কলেজ হাসপাতাল এবং সরকার কর্তৃক নির্ধারিত বিশেষায়িত হাসপাতালগুলোতে সকল শ্রেণীর আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার রাত 8:20 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এই তথ্য জানিয়েছে। ভাষণে অন্তর্বর্তী সরকারের 1 বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণাও আসতে পারে প্রধান উপদেষ্টার ভাষণে। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2025 উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাক টিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়াব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীর্ষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু নাসের খান। দর্শক, আমরা আবারও মানিক মিয়া এভিনিউতে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। তন্দ্রা, সেখানে সার্বিক পরিস্থিতি কেমন এবং জানাবেন, এবং মানিক মিয়া এভিনিউতে এখন কি কর্মসূচি চলছে সেটিও জানাবেন। আজকের এই দিনে ঠিক এই সময়ে 2:25 কিন্তু গত বছরে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কিন্তু পতন হয়। শেখ হাসিনা কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল এবং তারই প্রতীকী অর্থে কিন্তু আজকে এখানে তারা যে গ্যাস বেলুন যেগুলো আছে, হেলিকপ্টারের যদি বলে হেলিকপ্টারের আকারে এই গ্যাস বেলুনগুলো কিন্তু তারা এখানে উড়াচ্ছেন এবং ছাত্র জনতারা তো এখানে রয়েছেন, তারা খুবই আনন্দের সাথে উৎসাহের সাথে তারা এখানে কালারিং স্মোক যেগুলো আছে সেগুলো তারা এখানে উড়াচ্ছেন এবং কালারিং স্মোকগুলো তারা ওপেন করছেন। পাশাপাশি তারা কিন্তু এখানে পুরো আকাশ জুড়ে, আমি যদি একটু দেখাই, পুরো আকাশ জুড়ে কিন্তু এক একটি হেলিকপ্টারের আকারের যে বেলুনগুলো আছে সেগুলো কিন্তু পুরো আকাশ জুড়ে উড়ে যাচ্ছে। এবং এখানে যারা রয়েছেন, ছাত্ররা যারা রয়েছেন, তারা বলছেন যে এই সময়টাতে যেভাবে গত বছর এই সময়ে যেভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল তার একটা প্রতীকী অর্থে তারা কিন্তু আজকে এখানে এই বেলুনগুলো উড়াচ্ছিল এবং এই ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। এবং এই আজকের যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু সকলে একত্রিত হয়ে এক একটি বেলুন তারা উড়িয়েছেন। শুধু তাই নয়, কালারিং স্মোক যেগুলো আছে সেগুলো কিন্তু তারা এখানে এক একটি ছিপি খুলে খুলে সেগুলো দিয়েও কিন্তু তারা আসলে আজকে আনন্দ উল্লাস করছেন, এই বিজয় উল্লাস তারা উদযাপন করছেন। আমি যদি একটু দেখাই, আমার হাতেও একটি বেলুন রয়েছে, ঠিক এই বেলুনগুলো কিন্তু তারা আজকে উড়িয়ে আজকে এই দিনটি উদযাপন করছেন এই মুহূর্তে এবং এই বিজয় উল্লাস তারা কিন্তু উদযাপন করছে। এই হেলিকপ্টারের করে যেভাবে আসলে পালিয়ে গিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা, সেভাবেই তারা এর প্রতীকী রূপে কিন্তু আজকে এই বেলুনগুলো তারা উড়াচ্ছে এবং এই বেলুনগুলো উড়ানোর মাধ্যমে তারা যেটা বলছেন যে শেখ হাসিনা যেভাবে পালিয়েছে তারা সেটাই করছে। আমরা একটু চেষ্টা করি এক দুজনের সাথে একটু কথা বলার। আমরা ভাইয়া
একটু কথা বলি, কেমন লাগছে আজকে এই যে এখানে আপনারা, আমরা একটু চেষ্টা করবো আরো অন্য কয়েকজনের সাথে একটু কথা বলার, যে আসলে তারা কিছুক্ষণ আগে এখানে এই উড়ন্ত বেলুনগুলো তারা উড়িয়েছে, তাদের কেমন লাগছে একটু আমরা চেষ্টা করবো একজনের সাথে কথা বলার। খুবই ভালো লাগতেছে। আমি সেই মাগুরা থেকে আসছি, মাগুরা থেকে যে আসছি, এবং এই দিন আমাদের জন্য একটা ঈদের দিন, এই দিন আমাদের জন্য একটা ঈদের দিন, আমাদের খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমরা একটু দেখাই আকাশ জুড়ে যেই রং বেরঙের যে ধোঁয়া দেখা যাচ্ছে, এবং শুধু ধোঁয়াই নয়, তারা যে বেলুনগুলো উড়াচ্ছেন সেটা একটু আমরা দেখার চেষ্টা করছি। হাসিনা এই 17 বছরে বলছে পালাইলে সবাই যাবে, পালিয়ে যাবে, হাসিনা কখনো পালাবে না। কিন্তু আজকে কি হলো? আজকে থেকে 1 বছর আগে আপনারা সবাই জানেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যেমনটা বলছিলেন যে আসলে আজকের দিনে হাসিনা পালিয়েছে, এমনটা তারা বলছিলেন। এই দিবসে কিন্তু তারা আজকে এখানে বিজয় উল্লাস করছেন। পুরো মানিক মেহবিন পুরো আকাশ জুড়ে কিন্তু এখন রং বেরঙের যে ধোঁয়াগুলো আছে সেগুলো, এবং পুরো আকাশ জুড়ে দিকে যদি বলি এক একটি বেলুন তারা উড়িয়েছেন, সেগুলো কিন্তু এখন অনেক দূর দূরান্তে তারা এই বেলুনগুলো কিন্তু উড়ে গিয়েছে। আমরা যদি দেখাই সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, পতাকা হাতে এবং কপালে পতাকা বেঁধে তাদের এই যে উল্লাস, সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কি পরিমাণে ছাত্র জনতা যারা রয়েছে, সাধারণ জনগণ যারা রয়েছেন, তারা বিভিন্ন জেলা থেকে তারা আজকে এখানে এসেছেন এবং পতাকা হাতে তারা এখানে এই বিজয় উল্লাস করছেন। কিছুক্ষণ আগে যদিও একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে এই উড়ন্ত বেলুনগুলোর সাথে কিছুটা আগুন ধরে, যে তারের মধ্যে আগুন ধরে, এবং সেটিও কিন্তু খুবই অভিনব পদ্ধতিতে, যদি বলি যে জেনজি বলা হয়ে থাকে এই প্রজন্মকে, সেই জেনজিরা কিন্তু এখানে খুব অভিনব পদ্ধতিতে ফায়ার সার্ভিসের আগে কিন্তু তারা এই আগুনটি নিভানোর চেষ্টা করছে, এবং তারা কিন্তু অনেকগুলো ড্রোন একসাথে করেছে, ড্রোনের বাতাস দিয়েই কিন্তু তারা সেই তারের মধ্যে থেকে তারা আগুনগুলো নিভিয়েছে। এবং এই মুহূর্তে যদি আমি একটু দেখার চেষ্টা করি যে যারা রয়েছেন ছাত্র জনতা থেকে শুরু করে যারা এখানে আছেন, প্রত্যেকে পতাকা হাতে এখানে বিজয় উল্লাস করছেন। বিভিন্ন ধরনের কালারিং স্মোক যেগুলো আছে সেগুলো তারা খুলছেন, এবং এখনো অনেকের হাতে কিন্তু বেলুন আছে, তারা সেগুলো উড়াচ্ছেন, এবং এই আনন্দে আসলে সবাই একসাথে একত্রিত হয়ে মেতে উঠেছেন। আরেকবার জোরে করতালি তাদের জন্য। Alright, they're ready to love the same. এইখানে যারা আছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা আসলে মাইক নিয়ে এসেছেন এবং মাইকে করে সেই একই ভাষণ দিচ্ছেন। বারবারই তারা একটি ভাষণ এখানে, একটি বক্তব্য বা একটি কথা সেটি হচ্ছে। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। ফ্যাসিবাদের পতনকে স্মরণীয় রাখতে ভিন্ন আঙ্গিকে দিনটি পালন করেছে বাংলাদেশি চারুশিল্পী সংসদ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শিল্প শোভাযাত্রা বের করে সংগঠনটি। এতে বিভিন্ন অবয়বের মাধ্যমে 24-এর গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জনতার ওপর বর্বরতার দৃশ্যপট তুলে ধরা হয়। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মাকতুরা বিতে। ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনের পর গেল বছর ৫ আগস্ট দুঃশাসন থেকে মুক্ত হয় দেশ। এর মধ্য দিয়ে সূচনা হয় ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের। দিনটি স্মরণে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন জায়গায় শোকসভা ও বিজয় র্যালির আয়োজন করে রাজনৈতিক দল সহ বিভিন্ন সংস্থা। তবে দিনটিকে একটু ভিন্নভাবে পালন করেছে বাংলাদেশ চারুশিল্পী সংসদ। শিল্প শোভাযাত্রায় তারা তুলে ধরেন 24-এর গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের উপর আওয়ামী সরকারের বর্বরতার প্রতিকৃতি।
জাস্ট ওই সময়ের ঘটনাগুলোকে একটু রিক্রিয়েট করা, আমাদের শৈল্পিকভাবে এটা একটা শিল্প শোভাযাত্রা নাম দিয়েছি আমরা। ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বাঙালি জাতির হৃদয়ে যে স্পন্দন, সেই স্পন্দনের বহিঃপ্রকাশ হল আজকের এই দিনটি। এ সময় বিদেশি প্রেসক্রিপশনে আর কখনো বাংলাদেশ চলবে না জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, এখন থেকে দেশ চালাবে সাধারণ জনগণ। আমরা ঐক্যবদ্ধ, আমরা সংঘবদ্ধ এবং বাংলাদেশের মাটিতে বিদেশ থেকে ম্যানুফ্যাকচার করা কোনো পুতুল, বিদেশের তৈরি কোনো পুতুল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কখনোই বসতে পারবে না। এদেশ চালাবে এদেশের জনগণ এবং এদেশের জনগণ যেভাবে চাইবে এই দেশ সেইভাবেই চলবে। ভবিষ্যতে এদেশে যেন ফ্যাসিবাদ জেকে বসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানে ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিক সমাবেশের আয়োজন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সমাবেশে বক্তারা বলেন, খুনি হাসিনার পতনের দাবিতে আমরা সাংবাদিকরা আন্দোলন করেছি, গুলির মুখে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু সরকার কিছু লক্ষ্যে সাহসী সাংবাদিক হিসাবে নাম ঘোষণা করেছে। আত্মীয় স্বজনদের সাহসী সাংবাদিক বানানোর অভিযোগও করেন তারা। সাংবাদিকদের সুরক্ষা আইন করার সেই সাথে সাগরণী হত্যার বিচারের দাবিও জানান তারা। একটি সুস্পষ্ট রোডম্যাপ দিয়ে নির্বাচনের আয়োজনের দাবিও করা হয়। আমাদের সাংবাদিকদের নেতৃত্বে পেশাজীবী জনতা প্রতিরোধ বুদ্ধ করে তুলেছিল। এই সব বিষয়ে আপনারা অবিলম্বে সতর্ক হন, অন্যথায় এর জবাব সাংবাদিক সমাজ দিবে। বাস্তবিক বিজয় অর্জিত হয়েছে, কিন্তু মূল লড়াইটা সামনে, সেটা হচ্ছে গণতন্ত্র সুসংহত করা, গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিষ্ঠা, চর্চা, বিকাশ নিশ্চিত করা, একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর এবং ফ্যাসিবাদের বিচার করা। সারা দেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। গাজীপুর থেকে মুন্সিগঞ্জ, দিনাজপুর থেকে নওগাঁ ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া সাহসী প্রাণগুলোকে দেশজুড়ে স্মরণ করছে সাধারণ মানুষ ও প্রশাসন। পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও র্যালিতে মুখর সারা দেশ। বিস্তারিত ফারজানা আফরোজ টুম্পার রিপোর্টে। সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় শহীদ জাহাঙ্গীর আলমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় জুলাই গণ অভ্যুত্থান দিবসের কর্মসূচি। পরে জেলার বিভিন্ন স্থানে শহীদদের কবর ও স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন। শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা দেওয়া হয় শ্রীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে। মুন্সিগঞ্জের লিচুতলা শহীদ স্মৃতিস্তম্ভে সকাল ৯টায় শ্রদ্ধা নিবেদন দিয়ে শুরু হয় দিবসটি। প্রথমে শহীদ পরিবারের সদস্যরা ফুল দেন, পরে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত ও পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারের নেতৃত্বে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন কর্মসূচিতে। দিনাজপুরে কর্মসূচি শুরু হয় জেলা জজ আদালত চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। জেলা প্রশাসক রফিকুল ইসলামের নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়, যা শেষ হয় শিশু একাডেমিতে, যেখানে শহীদ পরিবার, আহত ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও স্মরণ সভার আয়োজন করা হয়। উত্তরাঞ্চলের প্রথম হাজী মোহাম্মদ দানির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মূলত এই যে কোঠার যে বিপক্ষে আমরা আন্দোলন শুরু করি, সেই আন্দোলন আস্তে আস্তে আমাদের এই কোটা বিরোধী আন্দোলন থেকে আস্তে আস্তে এক দফা আন্দোলনে গড়ায়। বাংলাদেশের সকল মানুষ, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে এসে ফ্যাসিস্টকে আমরা এই বাংলাদেশ থেকে বিতাড়িত করি। নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ৩৬ জুলাই গ্রন্থের মোড়ক উন্মোচন। স্থানীয় মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা এতে অংশ নেন। ২০২৪ সালের ৫ই আগস্টের ঐতিহাসিক আন্দোলন শুধু একটি রাজনৈতিক পালাবদল নয়, বরং বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নকেই সামনে এগিয়ে দিয়েছেন। আজকের স্মরণসভা, র্যালি ও প্রার্থনায় সেই স্বপ্ন ও শহীদদের আত্মত্যাগ আবারও দিনটিকে নতুনভাবে স্মরণ করিয়ে দেয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। মঙ্গলবার দুপুরে কক্সবাজারে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি ও তাসনিম জারা। সেখানে আগে থেকে অবস্থান করেছেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তার সঙ্গে হোটেল সি পার্লে এনসিপি নেতাদের বৈঠক হবে বলে জানা গেছে, যদিও এনসিপি বলছে এটি দলীয় নয়, ব্যক্তিগত সফর। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান।
আব্দুর রহমান, বৈঠক নিয়ে কোনো তথ্য জানা গেছে কিনা, বিস্তারিত জানাবেন। জি, তো যেমনটি জানাচ্ছিলেন, আজকে দুপুর নাগাদ কক্সবাজারে একটি গুজব ওঠে। কক্সবাজারের সাবেক আমেরিকার রাষ্ট্রদূত পিটার হার্শ অবস্থান করছে রয়্যাল টিলিপে, এবং ওখানে সকালে বিমানযোগে সকাল 8টার একটি ফ্লাইটে আনসিপির শীর্ষ নেতা তাসমিন জারা, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ ওনারা বৈঠকের একটা আমরা খবর বিভিন্ন সূত্রকে জানতে পারি। যদিও প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এবং বিদেশি কোনো নাগরিক বা পর্যটক নাই বলে তারা অস্বীকার করেছে, কিন্তু পরে বিভিন্ন তথ্য সূত্রে যেটি জানা যায়, তারা একটি হোটেলে বসে আলোচনা মিটিং ছিলেন, এবং সেই মিটিংয়ের সূত্র যখন চাওয়া হয়, আমরা যখন গণমাধ্যমকে আসতে শুরু করি, তখন তারা হোটেল কর্তৃপক্ষ বারবার অস্বীকার করছিলেন, কিন্তু তাদের সেই মিটিং শেষ করার পরে নাসিরুদ্দিন পাটোয়ারি মুঠোফোনে যেটি জানিয়েছেন, তারা বলেছেন তাদের একটি ব্যক্তিগত সফর, তারা ঘুরতে কক্সবাজারে এসেছিলেন এবং তাদের সাথে কোনো মিটিং হয় না, এটি তাদের একান্ত ব্যক্তিগত সফর। এবং এই সফরে হোটেলে, যেহেতু একই হোটেলে উঠেছেন, তাই সেই সাথে পিটার হার্সেসের তাদের দেখা হয়ে গেছে এবং একসাথে নাস্তা করতে, অন্য কোনো রাজনৈতিক কোনো বিষয়ের জন্য তারা এখানে আসে নাই। তারা তাদের রাষ্ট্রীয় সাবেক একজন রাষ্ট্রদূত হিসাবে তার সাথে লবিতে দেখা হওয়ার পরে তারা কিন্তু তাদের সাথে যেই সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে বলে জানিয়েছে। যদিও এখানে বিএনপির সহ একটি বিভিন্ন লোকজন এখানে স্লোগান দিচ্ছিল হোটেলের সামনে, এবং তারা বিভিন্ন ধরনের যে রাষ্ট্রবিরোধী, রাষ্ট্র বিক্রি হচ্ছে, সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার জন্য এনসিপি নেতারা আমেরিকার রাষ্ট্রদূতের সাক্ষাতের জন্য এসেছেন। এই ধরনের নানা ধরনের উৎসুক জনতা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী কিন্তু এখন হোটেল লবিতে উৎসুক জনতা রয়েছে, এবং এখন পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ এবং প্রশাসন কেউ স্বীকার করে নাই। এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে যে তারা ইতিমধ্যে হোটেল ত্যাগ করেছে বলে একটি কথা আমরা রয়েছে, এবং তথ্য জানার জন্য আমরা সর্বশেষ তথ্য জানার জন্য চেষ্টা করতেছি। এটাই ছিল সর্বশেষ। তোয়া। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে আমাদেরকে এনসিপির বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুর রহমান।